বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য অধ্যায় 14 বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে এখন ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি অধ্যায়টি থেকে অনুশীলনের 2টি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদেরকে ধারণা দিব এবং পরবর্তীতে এই অধ্যায় থেকে আরও 2টি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই লক্ষ্য করো অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1। শিক্ষার্থীরা, উদ্দীপকটি লক্ষ্য করো। রিপা বিদিতার পাশের ফ্ল্যাটে থাকে। সে বিদিতার বাসায় আত্মীয় স্বজন সহ বেড়াতে এলে বিদিতা তাদের যত্ন সহকারে আপ্যায়ন করে। একদিন রিপা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রিপার বাবা মা তখন বাসায় ছিলেন না। বিদিতার বাবা মা রিপাকে হাসপাতালে নিয়ে যান। রিকশা দুর্ঘটনায় বিদিতার পা ভেঙে গেলে রিপা হাসপাতালে 1 সপ্তাহ অবস্থান করে তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। আর বিদিতার জন্মদিনে রিপার পরিবার উপহারসহ বিদিতাদের বাসায় আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে উদ্দীপকটি শুনলে। এখন আমি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি। লক্ষ্য করো, প্রথমেই ক, জ্ঞানমূলক প্রশ্ন। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের? প্রিয় শিক্ষার্থীরা, উত্তর হবে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের, যথা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের, যথা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের, যথা পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। এরপরে লক্ষ্য করো খ, অনুধাবনমূলক প্রশ্ন। পরিবারকে আয়ের একক বলা হয় কেন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুধাবনমূলক প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে: মানুষের আয় মূলত পরিবারের অর্থনৈতিক অবস্থা দৃঢ় করার জন্য পরিচালিত হয় বলেই পরিবারকে আয়ের একক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মানুষের আয় মূলত পরিবারের অর্থনৈতিক অবস্থা দৃঢ় করার জন্য পরিচালিত হয় বলে পরিবারকে আয়ের একক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরটি হচ্ছে এই প্রশ্নের মূল উত্তর। এরপরে তোমরা পরিবারের সদস্যদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা প্রদান পরিবারের অন্যতম কাজ, আর এজন্য পরিবারের সদস্যগণ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। পরিবারে অনেক সময় বাবা মা দুজনেই বিভিন্ন আয়মূলক কাজ করেন, আর তাদের এই সকল কাজের অন্যতম উদ্দেশ্য পরিবারের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণ, আর এজন্য পরিবারকে আয়ের একক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো গ, প্রয়োগমূলক প্রশ্ন। বিদিতার আচরণে সামাজিকীকরণের কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপক থেকে জানতে পেরেছো যে উদ্দীপকে বর্ণিত ঘটনায় রিপা এবং বিদিতার আচরণে সমাজ জীবনের বহিঃপ্রকাশ ঘটেছে, যা সামাজিকীকরণের একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি, উদ্দীপকে বর্ণিত ঘটনায় রিপা এবং বিদিতার আচরণ সমাজ জীবনের বহিঃপ্রকাশ ঘটেছে, যা সামাজিকীকরণের একটি উপাদান।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটির উত্তরে সমাজ জীবন সম্পর্কে আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের সমাজ জীবন মূলত কতগুলো আচার আচরণ দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ যে সমাজে বসবাস করে সে সমাজের জীবনধারা অর্থাৎ আচার আচরণের সমষ্টিই কিন্তু সমাজ জীবন। আর উদ্দীপকে আমরা দেখতে পাই যে রিপা বিদিতার বাসায় আত্মীয় স্বজন সহ বেড়াতে এলে যত্ন সহকারে আপ্যায়ন করে। আর বিদিতার এ ধরনের আচরণে সামাজিকীকরণের একটি উপাদান অর্থাৎ সমাজ জীবনের প্রভাব স্পষ্ট প্রতীয়মান হয়। প্রিয় শিক্ষার্থীরা, সমাজ জীবনে কিন্তু মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে। মানুষ সমাজের নানা কর্মকাণ্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আর এসব কর্মকাণ্ড অনুষ্ঠান সংশ্লিষ্ট আচরণের সাথে মানুষ ক্রিয়া প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোতে সচেষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবং সমাজ জীবনে মানুষ কিন্তু একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসে। আর উদ্দীপকে বিদিতার আচরণেও কিন্তু তাই সমাজ জীবনের প্রভাব পরিলক্ষিত হয়। এরপরে লক্ষ্য করো ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। শহুরে জীবনের প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের আলোচ্য প্রশ্নটি হচ্ছে শহুরে জীবনের সাথে প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন কিনা, এই উক্তিটির সাথে তুমি একমত কিনা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, শহুরে জীবনের প্রতিবেশীরাই ঘনিষ্ঠজন এই বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ একমত। প্রিয় শিক্ষার্থীরা, আর এই প্রশ্নটির উত্তরে তোমরা এভাবে লিখবে যে আমাদের আশেপাশের বাড়িতে যারা বসবাস করেন তারাই প্রতিবেশী। আর আমাদের শহর জীবনে প্রতিবেশীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা, বড়দিন প্রভৃতি অনুষ্ঠানে আমরা প্রতিবেশীদের বাড়িতে যাই, উৎসবে মেতে উঠি। প্রিয় শিক্ষার্থীরা, শহুরে জীবনে প্রতিবেশীরাই সুখ দুঃখের প্রথম অংশীদার। পরিবারের বিভিন্ন বিপর্যয় যেমন পরিবারের মা বাবার অসুস্থতা কিংবা মৃত্যু, আবার যে কোনো মতবিরোধ বা পারিবারিক দুর্ঘটনায় প্রতিবেশীরাই কিন্তু প্রথমে এগিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রতিবেশীদের সম্পর্কে সার্বিক তথ্য দিয়ে তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ অনুশীলনের সৃজনশীল প্রশ্ন 1 নম্বরের উত্তর আলোচনা শুনলে। এখন আমি অনুশীলনী 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব। প্রথমেই আমি উদ্দীপকটি পড়ছি, শিক্ষার্থীরা লক্ষ্য করো। তাহসান ও মাহি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। বিয়ে করে তারা একসাথে একটি ফ্ল্যাটে বসবাস করছে। তাহসান ও মাহির একমাত্র সন্তান মোনা গৃহ পরিচারিকার সাথে সময় কাটায়। মাহি ও তাহসান কাজ শেষ করে যখন বাসায় ফেরেন, মোনাও তখন ঘুমিয়ে থাকে। আবার তারা যখন কর্মস্থলে যান, মোনাও তখন ঘুমিয়ে থাকে। বাবা মা কেউ মোনাকে সময় দিতে পারেন না। কিছুদিন পর তাহসান ও মাহি লক্ষ্য করেন মোনার কথা ও আচরণ অনেকটা গৃহ পরিচারিকার মতো। আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়, একে অপরকে দোষারোপ করেন। তাহসান বলেন মাই সকল শিশুর জীবন আদর্শ, আর উত্তরে মাহি বলেন সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শুরুতে ক, জ্ঞানমূলক প্রশ্ন, গণমাধ্যম কি? শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর হবে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হচ্ছে গণমাধ্যম। শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি, বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যান ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই হলো গণমাধ্যম। এরপর লক্ষ্য করো খ, অনুধাবনমূলক প্রশ্ন, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টির আলোচনা থেকে এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছ যে সামাজিকীকরণ অবশ্যই একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখবে, শিশু জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত বিভিন্ন মাধ্যমে অভিজ্ঞতা অর্জন ও খাপ খাওয়ানোর প্রক্রিয়াই হচ্ছে সামাজিকীকরণ।
আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিকে নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সাথে সম্মুখীন হতে হয়। আর এই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার নামই হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণের মাধ্যমেই মানুষ সমাজে বসবাস করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো প্রশ্নটির গ প্রয়োগমূলক প্রশ্ন। মুনার আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ঘটনায় বর্ণিত পরিবারটির প্রভাব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি পড়ে বুঝতে পেরেছো যে মুনার বাবা মা দুইজনই তারা চাকরি করে এবং তারা কেউ তাদের সন্তানকে সময় দিতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তরে তোমরা শুরুতেই লিখবে যে উদ্দীপকে মুনার আচরণের অবনতির কারণ হচ্ছে তার পরিবারের অবহেলা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা উদ্দীপকের ঘটনাটির আলোকে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো উদ্দীপকে তাহসান ও মায়ের একমাত্র সন্তান মুনা গৃহপরিচারিকার সাথে সময় কাটায়। বাবা মা কেউ মুনাকে সময় দিতে পারে না। ফলে সে যেহেতু তার গৃহপরিচারিকার কাছে বেশি সময়টা থাকে, তাই তার কথা আচার আচরণ অনেকটাই গৃহপরিচারিকার মতো হয়ে গেছে। আর এ ধরনের আচরণের পিছনে তার পরিবার মুখ্য ভূমিকা রয়েছে। কেননা প্রিয় শিক্ষার্থীরা, পরিবার থেকে শিশু তাদের আচার আচরণ ব্যবহার শিখে, কিন্তু মুনার বাবা মা তাকে সময় দিতে না পারায় তার আচরণটা পরিবর্তিত হয়ে গেছে। আর এর জন্য মুনার পরিবারের অবহেলাটাই বিশেষভাবে দায়ী। প্রিয় শিক্ষার্থীরা, একটি শিশুর চলাফেরা, কথাবার্তা, ভাষা শিক্ষা দেওয়া, আচার অনুষ্ঠান শিক্ষা দেওয়া, ধর্মীয় ও নৈতিক শিক্ষা দান করার দায়িত্ব কিন্তু একমাত্র তার পরিবারে। আর উদ্দীপকে এই মুনার শিশুটির ক্ষেত্রে এরকমটি ঘটেনি। ফলে গৃহপরিচারিকার সাথে থাকার কারণে মুনার আচরণের স্বভাবতই ওই গৃহপরিচারিকার আচরণের প্রভাব পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো ঘ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। মাহির উক্তিটি অনুচ্ছেদের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই মাহি কিন্তু মুনার মা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি উদ্দীপকটি লক্ষ্য করো তাহলে মুনার মা মাহির উক্তিটি হচ্ছে এরকম: সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে লিখবে যে সন্তানের ক্ষেত্রে পিতামাতা উভয়েরই দায়িত্ব সমান। উদ্দীপকে মাহিরের উক্তিটি যথার্থ। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে তাহসান ও মাহি ব্যস্ততার কারণে তাদের সন্তানকে সময় দিতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, একটা সময় দেখা যায় যে গৃহপরিচারিকার কাছে বেশি সময় থাকার কারণে বাচ্চার আচার আচরণ ওই গৃহপরিচারিকার মতোই হয়ে গেছে। আর এর পর্যায়ে মাহি ও তাহসান একে অপরকে দোষারোপ করে। এক পর্যায়ে মাহি প্রশ্নোক্ত উক্তিটি করেন। প্রিয় শিক্ষার্থীরা, মাহির এই উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক, কারণ একটি শিশুর জীবনে বাবা মা দুজনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মা দুজনের একজনকে বাদ দিয়ে একটি শিশুর সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। একজন মা শিশুকে যত্ন করে লালন পালন করেন, সেবা শুশ্রূষা করেন। আবার শিশুর লালন পালনে ও যত্নে মায়ের পাশাপাশি বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, যেসব পরিবারে বাবা শিশুকে সঙ্গ দেন, ভাব বিনিময় করেন, সেখানে শিশুরা নিজেদেরকে কিন্তু বেশি নিরাপদ মনে করে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা আরও লিখবে যে সন্তানকে সুষ্ঠু স্বাভাবিকভাবে আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে বাবা মা উভয়েরই সমান ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই প্রশ্নটির উত্তরে তোমরা একটি শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে বা একটি শিশুর লালন পালনের ক্ষেত্রে তার বাবা মায়ের উভয়েরই যে দায়িত্ব সমান, সেই কথাটি তোমরা এখানে মতামত ব্যক্ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ অনুশীলনের 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে ধারণা লাভ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, শুরুতেই লক্ষ্য করো, শুরুতেই আমি যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব, এই সৃজনশীল প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2019 সাল থেকে আমি সংগ্রহ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক মিতা ও
মিতা তার বাবা ও মায়ের একমাত্র সন্তান। সে তার বাবা ও মায়ের সঙ্গে শহরে থাকে, আর ছুটির দিনে তারা একসাথে গ্রামে বেড়াতে যায়। মিতা তার বাবা ও মায়ের সহযোগিতায় বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করে। অবসর সময়ে সে টিভি, ভিডিও গেমস ইত্যাদি দেখে সময় কাটায়। আর অন্যদিকে রিয়ার বাবা একজন কৃষিজীবী। সে তার বাবা মা, দাদা দাদির সঙ্গে গ্রামে থাকে, আর রিয়া প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের অনেক সহযোগিতা করে। অবসর সময়ে সে মাকে ঘরের কাজে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটির লক্ষ্য করো। ক, জ্ঞানমূলক প্রশ্ন, প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, নিচু বর্ণের পাত্রের সঙ্গে উঁচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে গঠিত পরিবারকে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার বলে। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আরেকবার বলছি, নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিয়ের মাধ্যমে গঠিত পরিবারকে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার বলা হয়। এরপরে লক্ষ্য করো। খ, অনুধাবনমূলক প্রশ্ন, পরিবারকে আয়ের একক বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা অনুশীলনের সৃজনশীল প্রশ্ন 1-এর খ অনুধাবনমূলক প্রশ্নটির উত্তরটি অনুসরণ করে হুবহু লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, তোমরা কিন্তু এই প্রশ্নটির আলোচনা আগেই শুনেছ। এই প্রশ্নটির উত্তরের আলোচনা তোমরা আগেই অনুশীলনের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্ষয়ে তোমরা শুনেছ প্রিয় শিক্ষার্থীরা। তাই আমি এখন এখানে প্রয়োগমূলক প্রশ্নটির উত্তরে চলে যাব। লক্ষ্য করো। গ, প্রয়োগমূলক প্রশ্ন, মিতা যে ধরনের পরিবারে বসবাস করে সে ধরনের পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটি অনুসারে তোমরা বুঝতে পারছো যে মিতা একক পরিবারে বসবাস করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আর এই একক পরিবারের সংখ্যা বিশ্বায়নের প্রভাব ও মূল্যবোধের পরিবর্তনের ধারাবাহিকতায় কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর তোমরা ঠিক এভাবেই তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষুদ্রতম প্রতিষ্ঠান কিন্তু পরিবার, আর এ প্রতিষ্ঠানের আধুনিক রূপ হলো একক বা অনুপরিবার। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে লক্ষ্য করা যায় শহরে বসবাসকারী মিতার পরিবার শুধু পিতামাতা ও তাকে নিয়েই, আর এরকম স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গড়ে ওঠে তাই হচ্ছে একক পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, তাই মিতা যে পরিবারে বসবাস করে বৈশিষ্ট্যের দিক থেকে সেটি একক পরিবারকে নির্দেশ করে। শিল্পায়ন ও নগরায়ন, শিক্ষার হার বৃদ্ধি, মূল্যবোধের পরিবর্তন, প্রযুক্তির উন্নয়ন আর সর্বোপরি বিশ্বায়নের প্রত্যক্ষ প্রভাবে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আর আমাদের বর্তমান সমাজ জীবনে অর্থাৎ একক পরিবার সচ্ছল জীবনযাপনের নিশ্চয়তা দিচ্ছে বিধায় তুলনামূলকভাবে অল্প সংখ্যক সদস্যের মৌলিক চাহিদা পূরণও সুবিধা হয়, আর এজন্য ঝামেলাহীন জীবনযাপনের প্রত্যাশায় মানুষ এখন বেশি একক পরিবারের দিকে ঝুঁকে যাচ্ছে। এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মিতা ও রিয়ার সামাজিকীকরণ প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি পড়েই বুঝতে পেরেছ যে মিতা ও রিয়ার সামাজিকীকরণ প্রক্রিয়া অবশ্যই ভিন্ন প্রকৃতির। এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের গ্রাম ও শহরের জীবনযাপন ব্যবস্থা ও শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াতে পার্থক্য দেখা যায়। ভিন্ন রকম অর্থনৈতিক ব্যবস্থা, জটিল ও আত্মকেন্দ্রিক জীবনযাত্রার কারণে শহরের একক পরিবার ব্যবস্থায় ব্যক্তির সামাজিকীকরণ গ্রামের তুলনায় ভিন্ন রকমের হয়ে থাকে। আর প্রিয় শিক্ষার্থীরা, শহরে বেড়ে ওঠাদের মধ্যে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়। আর অন্যদিকে কিন্তু গ্রামীণ পরিবেশে যৌথ পরিবারে মানুষ বাবা মা ভাই বোন ছাড়াও সাধারণত চাচাতো ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ আরও অনেকের পাশে থেকে বড় হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটির উত্তরে গ্রামীণ জীবন এবং শহুরে জীবনের যে পারিবারিক ব্যবস্থাটা অর্থাৎ একক পরিবার ও যৌথ পরিবারের সুবিধা অসুবিধাসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে। আর তারপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপক থেকে কিছু আলোচনা করবে। যেমন উদ্দীপকে দেখা যায় মিতা তার বাবা মার সঙ্গে শহরে বাস করে, পরিবারে অন্য কোনো সদস্য না থাকায় সে টিভি, ভিডিও গেমস প্রভৃতি দেখে সময় কাটায়।
শহুরে জীবনে পর্যাপ্ত খেলার মাঠ, বাগান ইত্যাদি মেলামেশার জন্য যথেষ্ট মানুষ না থাকায় অনেক ক্ষেত্রে শিশুর উপযুক্ত সামাজিকীকরণ হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা শহুরে ও গ্রামীণ জীবনের বৈশিষ্ট্যগুলো তুলে ধরে এই প্রশ্নটির উত্তর আলোচনা করবে। আর প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে এটাই বলা যায় যে শহুরে ও গ্রামীণ পরিবেশের ভিন্নতার কারণে মিতা ও রিয়ার সামাজিকীকরণের প্রকৃতি অনেকটাই আলাদা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তরও খুব ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের জন্য আরেকটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি লক্ষ্য করো। রাবেয়ার আর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বলে রাখি এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা চট্টগ্রাম বোর্ড 2019 থেকে আমি সংগ্রহ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, রাবেয়ার চমৎকার পরিবার। রাতের বেলায় নির্দিষ্ট সময়ে সবাই ডাইনিং টেবিলে একত্রিত হয়ে খাবার খায়, আর শত ব্যস্ততার মধ্যে এখানেই তারা একে অপরের সাথে মত বিনিময় করে। এই টেবিল তাদের বিনোদন কেন্দ্র। এই টেবিল থেকে রাবেয়া শিখেছে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বড় চাচার আদর্শ, যা তার জীবনের প্রেরণার উৎস। শিক্ষার্থীরা, শুরুতেই দেখো ক, জ্ঞানমূলক প্রশ্ন, গণমাধ্যম কী? প্রিয় শিক্ষার্থীরা, এই জ্ঞানমূলক প্রশ্নটির উত্তরও কিন্তু তোমরা পূর্ববর্তী সৃজনশীল প্রশ্নের উত্তরে তোমরা জেনে এসেছো। তোমাদের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 2-এর জ্ঞানমূলক প্রশ্ন আর এই অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন যেটা আমি চট্টগ্রাম বোর্ড 2019 থেকে সংগ্রহ করছি, দুটি একই প্রশ্ন। তোমরা ওই প্রশ্নটির উত্তর এখানে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো খ, অনুধাবনমূলক প্রশ্ন, সমাজ জীবনে মূল্যবোধের অনুশীলন কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধ ব্যক্তির ব্যক্তিত্বকে প্রভাবিত করে, আর তাই সমাজ জীবনে মূল্যবোধের অনুশীলন অবশ্যই আবশ্যক। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধ মানুষের সমাজ জীবনের বৈশিষ্ট্য। বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায় অন্যায় বোধ প্রভৃতি মূল্যবোধগুলো মানুষ সমাজ থেকেই শেখে। আর এই মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই কিন্তু ব্যক্তির আচরণে সামাজিক বিধি ব্যবস্থা, আচার ব্যবহার ও আইনের প্রতিও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হয়। আর এসব কারণে সুন্দর জীবনযাপনের জন্য সমাজ জীবনে মূল্যবোধের অনুশীলন অপরিহার্য। এরপরে লক্ষ্য করো গ, প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের পরিবারটি কী পরিবার? ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি পড়ে খুব সহজেই বুঝতে পেরেছ নিশ্চয়। উদ্দীপকের পরিবারটি অর্থাৎ রাবেয়ার পরিবার বর্ধিত পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তরে তোমরা বর্ধিত পরিবার সম্পর্কে অর্থাৎ বর্ধিত পরিবারের সুবিধাগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে এবং সামাজিকীকরণ ক্ষেত্রে বর্ধিত পরিবারের ভূমিকাটি তুলে ধরবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আকারের ভিত্তিতে পরিবারকে 3 ভাগে ভাগ করা যায়: একক পরিবার, যৌথ পরিবার আর বর্ধিত পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের রাবেয়ার ঘটনায় দেখা যায় রাতে তার পরিবারের সবাই একসাথে একই টেবিলে বসে খাবার খায়, মত বিনিময় করে, আর রাবেয়ার চাচাও এই পরিবারের সদস্য। এ থেকে বোঝা যায় কিন্তু যে পরিবারটি একটি বর্ধিত পরিবার। প্রিয় শিক্ষার্থীরা, রাবেয়া তার চাচার কাছ থেকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখেছে, আর এভাবেই কিন্তু বর্ধিত পরিবার সঠিক সামাজিকীকরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমাদের কৃষিভিত্তিক সমাজে এ ধরনের পরিবার এখনও দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তবে বিশ্বায়ন ও নগরায়ন ও প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে এ ধরনের পরিবার ব্যবস্থা এখন ভেঙে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, রাবেয়ার সামাজিকীকরণে উদ্দীপকে উল্লেখিত উপাদানটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটি পড়ে আমরা বুঝতে পেরেছি যে উদ্দীপকের রাবেয়ার সমাজ জীবনে বর্ধিত পরিবারের সদস্যদের একত্রে বাস, সহযোগিতা ও আদর্শ চর্চার মতো উপাদানগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, আর পারিবারিক জীবনের ভালো দিক ও মন্দ দিক সবই মানুষের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকের রাবেয়ার বর্ধিত পরিবার সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরে তোমরা আরও লিখবে, প্রথমত, বাবা মার কাছেই শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য যেমন ভাই বোন, চাচা চাচি, চাচাতো ভাই বোন, দাদা দাদি, নানা নানি ও নিকট আত্মীয় স্বজনের কাছ থেকেও শিশুর মনে আচরণগত অনেক কিছু রেখাপাত করে, আর এগুলো জীবন ও জগৎ সম্পর্কে শিশুর ধারণাকে সমৃদ্ধ করে। যেমন রাবেয়ার জীবনে তার বড় চাচার আদর্শ তার প্রেরণার উৎস। প্রিয় শিক্ষার্থীরা, তাই এই প্রশ্নটির উত্তরে আমরা বলতে পারি যে রাবেয়ার সামাজিকীকরণে বর্ধিত পরিবার ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এতক্ষণ যে 4টি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। প্রশ্নগুলো তোমরা বারবার বাসায় অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।